জি, বিসমিল্লাহ। তো আজকের যে ঘটনা সাইদ ইব্রাহিম রাইসির শাহাদাতের ঘটনা, এইটা কেউ হত্যাকাণ্ড হিসেবে দেখুক অথবা এটা টেকনিক্যাল ফল্টের জন্য হোক, এমনকি মানুষ যদি বার্ধক্যজনিত কারণেও মারা যায়, কন্টিনিউইটি অফ লিডারশিপ ইরান কিভাবে এনশোর করতেছে? আপনি ইমাজিন করেন বাংলাদেশের কথা, বাংলাদেশে আজকের যে চিত্র 15 বছরের এই শাসনামলে, 15 বছর প্লাস, আমরা আর কোনো লিডারশিপ কিন্তু দেখি না। বর্তমান লিডারশিপ বাংলাদেশে যিনি আছেন, ওনার পরে আর কোনো লিডারশিপ নাই, ওনার দলের থেকেও নাই, ওনার বিরোধী দল থেকেও নাই, কোথাও থেকে নাই। লিডারশিপে একটা চরম শূন্যতা আমরা দেখতে পাই। ইসলামী ইরান এই ধরনের ইস্যুকে কিভাবে ট্যাকেল দেয় বা এতদিন দিয়ে আসছে, এবং সামনে কিভাবে এটাকে ট্যাকেল দেবে? প্রেসিডেন্ট এমনিতে ইরানের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে প্রেসিডেন্ট পদের মানে জায়গাটা কিন্তু একটু ছোট অন্যান্য দেশের তুলনায়, যেহেতু এখানে গভর্নিং এর ক্ষেত্রে এবং সার্বিক নেতৃত্বের জায়গায় রাহবার বলে একটা পদ আছে এবং এটা পৃথিবীতে ইউনিক। স্টিল একজন প্রেসিডেন্ট চলে গেলে, যোগ্য প্রেসিডেন্ট চলে গেলে আরেকজন যোগ্য প্রেসিডেন্ট আসবে কোথা থেকে? বাংলাদেশের কথা চিন্তা করেন, জামায়াত, বিএনপি, আওয়ামী লীগ, এই যে দলগুলো আছে, এই দলগুলো কিন্তু লিডারশিপ তৈরি করে বা করার কথা। এই দলের বাইরে থেকে লিডারশিপ তৈরির জন্য পরিবেশ আছে কিনা, এবং হলে সেটা কিভাবে হয়? তেমন বেশ কিছু না, স্বতন্ত্র প্রার্থী আমরা অল্প কিছু দেখি, কিন্তু বেশিরভাগ কিন্তু দলীয় কাঠামোর ভিতর দিয়ে, দলীয় স্ট্রাকচারের ভিতর দিয়ে লিডারশিপ তৈরি হয়। ইসলামে ইরানে এই জিনিসটা দেখা যায় না, যে দলীয় কাঠামো দিয়ে বা দলীয় স্ট্রাকচার দিয়ে লিডারশিপ। ইসলামী ইরানের সংবিধানে দলীয় পদ্ধতি নিষিদ্ধ না, যে কেউ দল গঠন করতে পারে, দলের সভাপতি থাকে, চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে, এগুলো পসিবল, এবং তারা ওইগুলো ওই দলের নাম দিয়ে প্রচারণা চালাতে পারে, কিন্তু ইলেকশন হয় ব্যক্তির উপরে। এটা হচ্ছে ওদের স্ট্রাকচার এবং ওদের গভর্নিং স্ট্রাকচার। যারা জানেন তারা তো এই বিষয়টা অলরেডি বুঝতেই পারেন, যারা জানেন না তাদের জন্য আজকে বিস্তারিত আলাপ করার সুযোগ নেই। কিন্তু ইরান কিভাবে আসলে 45 বছর ধরে লিডারশিপ কন্টিনিউ করতেছে? যদি একজন ব্যক্তি হয়তো বাংলাদেশের মতো, সে মরে গেলে শেষ, এরকম অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, অত্যন্ত আমার কানেকশনে, ইন্টারনেট কানেকশনে প্রবলেম হচ্ছিল। তো অনেক উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ইরান হারাইছে, আজকে প্রথম না। ইসলামী বিপ্লবের পর পর, একেবারে ইসলামী বিপ্লবের সময় থেকে, ইনফ্যাক্ট বিপ্লব বিজয়ের আগ থেকে শুরু করে এখন পর্যন্ত ইসলামী ইরান লিডারশিপ হারাচ্ছে, কিন্তু কোনো দল থেকে না। তাহলে লিডারশিপটা তারা তৈরি করে কিভাবে, এবং যোগ্য লিডারশিপ, এমন না যে অযোগ্য লোকজন, কারণ অযোগ্য লোকজন হলে সারা বিশ্বের ষড়যন্ত্রের এগেইনস্টে দাঁড়াতে পারতো না। এই জায়গাতে আমরা বিপ্লবের কথাটা বলি, যে এটা পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস ইত্যাদির যে টিপিক্যাল আলোচনা এবং থিওরিজ, যে থিওরিগুলো মোটামুটি আমি যথেষ্ট অবগত বা চর্চা করেছি, এবং আপনাদের অনেকে হয়তো পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন থিওরি জানেন এবং এগুলো অ্যানালিসিস দেখেন, যেগুলো ইন্টারনেটে ভরপুর পাবেন। যে জিনিসটা পাবেন না সেটা হচ্ছে ইনকিলাব, সেটা হচ্ছে বিপ্লব। ইরান প্রাইমারিলি তাদের লিডারশিপের কন্টিনিউটি এনশোর করে ইনকিলাবের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে। এই জন্য কোনো দল থাকলেও ওকে, না থাকলেও ওকে। দলীয় পদ্ধতিতে যেটা হয়, শুধু দলের ভিতর থেকে লিডারশিপ গড়ে ওঠে। ইনকিলাবের ক্ষেত্রে যেটা হয়, এটা যে কোনো জায়গা থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। আপনি কাসেম কাসেম সোলেমানির কথা চিন্তা করেন। কাসেম সোলেমানি কি নামের আগে ডক্টর আছে? যেমন ডক্টর মুরসি, ডক্টর ইব্রাহিম রাইসি, ডক্টর হাসান রুহানি? না। কিন্তু সে কি একজন লিডার? হ্যাঁ, সে একজন লিডার। কিভাবে এই লিডারশিপ তৈরি হয়েছে, এটাকে আমরা বলতেছি ইনকিলাব বা বিপ্লব। এই বিপ্লবের আলোচনা যেহেতু সারা পৃথিবীর সাংবাদিকরা করে না বা জানে না বা বোঝে না, তারা, সরি, নেটওয়ার্কের কোনো প্রবলেম হলে আমাকে টেক্সটে জানাবেন। হ্যাঁ, এখানে টেক্সটে জানাবেন বা হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপে জানাবেন, ঠিক আছে? এই তো, যেহেতু সাংবাদিকরা জানে না, অ্যাকচুয়ালি জানে না এই বিপ্লবের ক্যালকুলেশনটা, বিষয়টা, অথবা তারা যাদেরকে ইন্টারভিউ করে, যে ইন্টারভিউ গুলো টক শোতে এবং ইউটিউবে এবং ফেসবুকে এবং টেলিভিশনে আপনারা সবাই দেখে থাকেন, যেহেতু সেই যাদেরকে ইন্টারভিউ করে তারা এগুলো জানে না, অতএব এই বিষয়টা খুব
লুকানো আছে, কেউ জানেন। এবং এই জানাটা আবার ইট ডাজন্ট হ্যাপেন ইউজিং দ্য ইন্টেলেকচুয়াল মাইন্ড 100%। এই জন্য কিন্তু ইরানের ইসলাম বিপ্লব চোখের সামনে ঘটে গেছে এবং সিআইএ কিছু বুঝতে পারেনি। কারণ কাসেম সুলেমানি যখন উনি ডেভেলপ হচ্ছিলেন, যখন উনি ইনকিলাবি হয়ে উঠতেছিলেন, ওনার এই যোগ্যতা, নেতৃত্বের যোগ্যতা এবং সার্বিকতা যখন গড়ে উঠতেছিল, কোন গোয়েন্দা সংস্থা বা কারা ইমাজিন করবে যে এই কোথাকার এক কামারের ছেলে লোহার কাজ করে, গরিব মানুষ, সে এইরকম একটা জায়গায় পৌঁছে যাবে যে গোটা পৃথিবীর রাজনীতির মোড় ঘুরে দেবে? কোন গোয়েন্দা সংস্থার পক্ষে এটা ইমাজিন করা পসিবল না, এবং এটা ঘটছে। আচ্ছা ঠিক আছে, কাসেম সুলেমানি যেমন ব্যক্তিত্ব ছিলেন তেমন আর একজন ব্যক্তিত্ব ছিলেন মোস্তফা চামরান। মোস্তফা চামরানকে আবার দেখেন, গোয়েন্দা সংস্থাগুলো খুব ইজি টার্গেট, তারা খুব ভালো করে জানে এই পিএইচডি করা, ডক্টরেট করা, ইউসি বার্কলি প্রফেসর, নাসার টপ সায়েন্টিস্ট, গেরিলা ওয়ারফেয়ারের এক্সপার্ট, এদিকে মানে শিক্ষিত জগতের সেখানেও সে একদম তুখোড়, সব দিক দিয়ে একদম ক্রিম একটা মানুষ। অতএব সে কিন্তু ইজি টার্গেট, তাকে চেনে জানে। কিন্তু সে কিন্তু কাসেম সুলেমানির মতো, যাকে আমরা বলতে পারি একেবারে একাডেমিক সার্টিফিকেটের হিসাবে আমরা বলতে পারি খুব কম শিক্ষিত বা অশিক্ষিতও বলতে পারি, কারণ আমরা তার চেয়ে অনেক বেশি সার্টিফিকেট অ্যাকোয়ার করে ফেলছি। কাসেম সুলেমানির চেয়ে অনেক বেশি সার্টিফিকেট অ্যাকোয়ার করা মানুষ হচ্ছেন এই মোস্তফা চামরান। মোস্তফা চামরান ইনকিলাবি, কাসেম সুলেমানি ইনকিলাবি। মোস্তফা চামরান একজন লিডার। চামরানকে আপনারা অনেকে না চিনে থাকবেন, যারা ইসলামী ইরানের বিপ্লব ইতিহাস পড়াশোনা করেন নাই বা যার সুযোগ হয়নি, অনেকে হয়তো জানেন না। উনি ইউসি বার্কলি প্রফেসর ছিলেন, উনি নাসা টপ সায়েন্টিস্ট ছিলেন, এবং তারপর ওইখান থেকে উনি ইসলামী বিপ্লবের জন্য এই সমস্ত লাইফস্টাইল যেটা আমরা খুব ড্রিম দেখি সবকিছু উনি ছেড়ে দিয়ে আসেন। এবং তখন ওনাকে কত দুনিয়াবি প্রলোভন দেখানো হয়, তোমাকে এই দেবো ওই দেবো, তোমাকে একটা দ্বীপ দিয়ে দেবো, তুমি এখানে থাকবে শুধু। He left it all for Islam, লেবাননের জন্য, ইরানের জন্য। তো যাই হোক, সেটা আপনারা কেউ কেউ হয়তো জানবেন বা জানার চেষ্টা করে দেখতে পারেন। এটা হচ্ছে কন্টিনিউইটি অফ লিডারশিপ। ইরানের লিডারশিপ যে কোনো জায়গা থেকে আসতে পারে। একজন প্রফেসর, হ্যাঁ, সে লিডার হয়ে উঠতে পারে। একজন দর্জি, সেও লিডার হয়ে উঠতে পারে। একজন মেথর সুইপার, সেও লিডার হয়ে উঠতে পারে। যে কেউ লিডার হয়ে উঠতে পারে। এবং কোন গোয়েন্দা সংস্থার পক্ষে এটা আসলে কখনোই অ্যাসেস করা পসিবল না যে কে লিডার হবে। ইরানের ইসলামী বিপ্লব ইতিহাসটা যদি এক্সটেন্সিভলি স্টাডি করেন কেউ, আমি এক্সটেন্সিভলি না করলেও হবে, আপনারা দেখবেন যে যত মানুষকে তারা হত্যা করছে, মনে হতো ট্র্যাডিশনাল মাইন্ডে, ট্র্যাডিশনাল সো কল্ড অ্যানালিস্ট যারা, তারা যখন অ্যানালাইজ করে এবং বলে যে বিপ্লবী কাউন্সিলের অমুক অমুক নেতাকে শহীদ করে ফেলছে, শাহের আমল থেকে শুরু করে, মনে হয় বিপ্লব শেষ, মনে হয় খোমেনির মুভমেন্ট শেষ, রেভলিউশন শেষ। নয়, এটা আরো বেগবান হয়েছে, কেননা ইরান টিকে আছে মূলত বিপ্লব দিয়ে। বিপ্লব জিনিসটা কি, এটার কথা আমরা হয়তো একটু পরে যেতে পারি। বাট কন্টিনিউইটি অফ লিডারশিপ, এই জিনিসটা ইরান এইভাবে এনশোর করে। অতএব আজকে রাইসি শহীদ হয়েছেন, এরপর কে আসবেন? আমরা শূন্যতা দেখতে পাচ্ছি। মেবি আল্লাহ তার কোনো আশেককে মানুষের চোখ থেকে গোপনে রাখছেন। মেবি সে আশেক জেগে উঠবে। এগুলোকে অনেকের কাছে লিটারারি কথা মনে হতে পারে এবং ইমোশনালি বায়াসড কথা বলে ইন্টেলেকচুয়ালদের টেবিল থেকে এই ধরনের কথাগুলোকে সরায় দেয়। বাট আই এম ওকে টু লিভ উইথ দ্যাট, কারণ ওই সো-কল্ড ইন্টেলেকচুয়াল বায়াস অ্যাজ দে কল ইট, ওই জিনিসটাই ইসলামী ইরানকে টিকা রাখছে, এবং ওই জিনিসটাই মুসলিম উম্মাকে ঈদের দিনে বা ঈদের 2 দিন পরে একটা বিশাল উপহার দিছে, যেটা একটা জিনিস। আরো অনেক বড় বড় উপহার আছে যেটা ইন দা প্রসেস, ইন দা ওয়ার্কস, কিন্তু মানুষ বুঝতেছেন না বা জানতে পারতেছেন না। তো এই হলো কন্টিনিউইটি অফ লিডারশিপ, যেটা ইসলামী ইরান এনশোর করে, কোনো বিশেষ দলীয় পদ্ধতিতে না, ইনকিলাবের মাধ্যমে। ইনকিলাব কি খুব সহজই মানুষের হৃদয় জয় করা, মানুষের হৃদয় চুরি করা, সোজা কথা। হ্যাঁ, তো এইখানে আপনি বলতে পারবেন না যে কার সাথে কার প্রেম আছে, কে কে ইসলামের প্রেমে কার হৃদয়টা মানব হৃদয়ে পরিণত হয়েছে, কে জীবন্ত মানুষে পরিণত হয়েছে অ্যাকচুয়ালি, বিকজ উই অল আদার পিপল আর ডেড অ্যাকচুয়ালি। এটা কেউ বলতে পারবে না। কোন গোয়েন্দা সংস্থার পক্ষে এটা বলা সম্ভব? তাদের চোখের সামনে যে তারা মানুষকে দেখে, বাট বিকজ দে দেমসেলভস আর ডেড,
তারা জীবিত হৃদয়গুলোকে শনাক্ত করতে পারে না। আজকে পশ্চিমা বিশ্বে যে ছাত্রদের যে জাগরণটা হয়েছে বা হচ্ছে আপনারা দেখছেন সারা পৃথিবীতে, দুঃখজনক ভাবে বাংলাদেশে এটা কম। আপনাদের কি মনে হয় এখানে কি হৃদয়ের ক্যালকুলেশন নাই? এটা এই ছাত্ররা কি ওদের চোখের সামনে ছিল না বা নাই? হৃদয় জেগে উঠছে। এটা কোনো এআই দিয়ে ডিটেক্ট করা যায় না, এটা কোনো রাডারে ধরা পড়ে না। এবং ইরান তার ইসলামী বিপ্লবকে মৌলিকভাবে এই হৃদয়ের বিপ্লব দিয়ে টিকিয়ে রাখছে। এবং যখন ইরানে ইসলামী বিপ্লব হয় আজকে থেকে ৪৫ বছর আগে, তখন দুই রকম মানুষ, দুই গ্রুপ হয় আর কি। একটা গ্রুপ যারা এটা বুঝতে পারে, এই রিয়েলিটি বুঝতে পারে যে ইরান হলো আকলমানদের জায়গা না, ইরান হলো আশেকিনদের জায়গা। এটা শহীদ বেহেশতি বলছিলেন। এর মানে এই না যে তারা ইন্টেলেকচুয়াল না, হ্যাঁ ইন্টেলেকচুয়ালিটি ইজ দেয়ার, বাট এটা একটা স্মল জায়গা। অন্যদের সাথে কম্পেয়ার করলে হ্যাঁ উই আর ভেরি মাচ ইন্টেলেকচুয়াল, উই ক্যান বি দ্যাট মাচ ইন্টেলেকচুয়াল, উই ক্যান বি ইভেন মোর। কিন্তু তার চেয়েও বেশি এবং মৌলিকভাবে ইরান হচ্ছে যারা আশেক তাদের জায়গা, যারা খোদা প্রেমিক তাদের জায়গা, যারা নবী প্রেমিক তাদের জায়গা, যারা মাসুমিনদের প্রেমিক, যারা আলীর প্রেমিক তাদের জায়গা। অতএব এই প্রেমিকরাই বিপ্লব করেছে এবং এই প্রেমিকরাই বিপ্লবকে টিকিয়ে রাখবে এবং এই প্রেম হলো বিপ্লবের মূল সূত্র। ইসলামে ইরান টিকে থাকতে হলে এই প্রেম টিকে থাকতে হবে। এইটা এখন এটা তো টিপিক্যাল মানুষদের ব্রেইনে ধরে না, তা বলে এগুলো কি সব কথাবার্তা বলতেছে। আপনারা যদি কখনো স্টাডি করেন বা এগুলো একটু গো থ্রু করেন, যখন ইরানের সংবিধান তৈরি করা হয় তখন আলেমদের সাথে বসানো হলো আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, তাদেরকে একটা ইসলামী সংবিধান তৈরি করো। সেখানে ডক্টর বেহেশতি উনি হাই ইন্টেলেকচুয়াল ছিলেন এবং আধ্যাত্মিক মর্যাদাও উনি অনেক উচ্চ ছিলেন। উনি যখন রাহবারের যোগ্যতা কি হবে বা ওয়ালিয়ে ফাকিহ এর যোগ্যতা কি হবে এই কথাগুলো বলতে শুরু করলেন, অনেকের কাছে মনে হলো যে স্পেশালি যারা আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, এই কথাগুলো ওনাদের ভাষায়, ওনাদের ভোকাবুলারিতে, ওনাদের ল্যাঙ্গুয়েজে হচ্ছিল না। তাদের কাছে মনে হলো কি সব আবেগের কথা বলতেছে, এগুলো তো ওয়াজ মাহফিলের বক্তব্য। এইগুলা তাদের কাছে মনে হলো। একটা ভিডিও আছে ওখানে, ওই কোন এক সংবিধান এক্সপার্ট, আমি নাম জানি না, যখন আয়াতুল্লাহ বেহেশতি ওই কথাগুলো বলতেছেন যে ওয়ালিয়ে ফাকিহের যোগ্যতা কি, তিনি আদেল, তিনি ন্যায়পরায়ণ, তিনি একটা সগীরা গুনাহ করেন না, এগুলো যখন বলতেছেন তখন ওর মনে ওই সংবিধান বিশেষজ্ঞ কিছু মাথায় ঢুকতেছে না। ও চশমা খুলে রাগ রাগ চেহারা তাকায় আছে যে কি বলতেছে এগুলো। কিন্তু সরি মাইক অফ রাখি সবাই। কিন্তু ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল ইরান। বা আমি তখন আর ইরান শব্দটা থাকে না, অ্যাকচুয়ালি তখন ইনকিলাব থাকে শুধুমাত্র। এই হচ্ছে কন্টিনিউইটি অফ লিডারশিপ, যেটা ইসলামী ইরান মেক শিওর করছে এবং দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ মনে করে ও উই হ্যাভ আ স্টেট, উই হ্যাভ আ নিউ কান্ট্রি, লেটস make it, let's advance it using the typical political stuff. সেই মানুষরা ইরান শাসন করতেছে, অ্যাডমিনিস্ট্রেশনে আছে, শাসন করতেছে বলবো না, অ্যাডমিনিস্ট্রেশনে আছে, বিভিন্ন সময় আসছে, কোন সময় আবার ইনকিলাবি অ্যাডমিনিস্ট্রেশনও আসছিল। সাইদ ইব্রাহিম রাইসি এরকম একজন ইনকিলাবি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। আবার কোন সময় ইনকিলাবি অ্যাডমিনিস্ট্রেটর আসে নাই। তারা মনে করেছে আমরা থ্রু ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন আমরা ওয়েস্টের সাথে এই করব ওই করব, এই চুলচেরা বিশ্লেষণ, ক্যালকুলেশন। ইরান অবশ্যই ডিপ্লোমেসিতে খুবই অ্যাডভান্স, ভেরি গুড। তারা মনে করেছে তারা ওইটা দিয়ে ইরানকে এগিয়ে নিয়ে যাবে। ওই নেগোসিয়েশনের অনেক শ্রমের রেজাল্ট কি? একটা নিউক্লিয়ার ডিল। জাস্ট ফর এক্সাম্পল, একটা নিউক্লিয়ার ডিল, সেই ডিল কয়েকদিন পরে ছুড়ে ফেলা হয়েছে। ইনকিলাবি অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাচিভমেন্ট দেখেন, আজকে ইসরায়েল যে কোণঠাসা হয়েছে এটা ইনকিলাবি অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাচিভমেন্ট। বিপ্লবী শাসক বা বিপ্লবী চেতনা যাদের ভিতর আছে, যারা অ্যাকচুয়ালি বিপ্লবী, তাদের হাতের ফসল দেখেন আজকে ইসরায়েলকে যে কোণঠাসা করা হয়েছে এবং ইনশাল্লাহ এটার কন্টিনিউয়েশন আমরা সামনে আরো দেখতে পাবো। এটা হচ্ছে বিপ্লবের রেজাল্ট। এই যে 300 মিসাইল ড্রোন, এইটা হচ্ছে বিপ্লবের রেজাল্ট। আর বিপ্লবী না হলে মেবি অন্যান্য কিছু হইতো, তো ইসলাম ইরানে প্রথম থেকেই এই দুই ভাগটা হয়ে যায়। 45 বছর ধরে এই ভাগটা আছে। কেউ মনে করে পশ্চিম থেকে আমরা পলিটিক্যাল থিওরি শিখবো,
এবং ইন্টারন্যাশনাল রিলেশনস এর থিওরি শিখবো, সেই অনুযায়ী আমরা বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ সম্পর্ক এস্টাবলিশ করব এবং তার ভিত্তিতে আমরা চলবো। আর একদল মনে করে হ্যাঁ এগুলো থাকবে ঠিক আছে, বাট মৌলিকভাবে ইমান, ইসলাম, এশক, ইনকিলাব এই জিনিসগুলো থাকতে হবে, বিপ্লব থাকতে হবে, খোদা প্রেম থাকতে হবে, সেগুলো ধর্মীয় জায়গা থেকে আসে। ইসলামী ইরান কিভাবে টিকে আছে? ওইভাবে টিকে আছে। লিডারশিপ কোথায় তৈরি হয়? এশক দিয়ে তৈরি হয়। না হলে ইউনিভার্সিটি গুলো বমিং করলেই লিডারশিপ শেষ হয়ে যেত। না, লিডারশিপ তো মেথড সুইপার থেকে চলে আসবে। আপনি কিভাবে বলবেন একজন দর্জি লিডারশিপে চলে আসবে? আপনি কিভাবে বলবেন? এইভাবে ইসলামী ইরান টিকে আছে। আপনারা ভেবেন না যে ইসলামী ইরান অন্য কোনো ভাবে টিকে আছে। 45 বছর ধরে সারা বিশ্বের এবং সকল শয়তানি চক্ষুর রাডারের নিচে ইসলামী ইরান আজকে পর্যন্ত টিকে আছে। শুধুমাত্র এই রাডার দিয়ে এস্ক ডিটেক্ট করা যায় না, ইনকিলাব ডিটেক্ট করা যায় না, বিপ্লব বা রেভলিউশন বা অন্তর ধরা যায় না দেখে ইসলামী ইরান টিকে আছে এবং আজকে সারা পৃথিবীকে এই জায়গায় নিয়ে আসতে পারছে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় ইসলামী ইরানের অ্যাডমিনিস্ট্রেশন, যেটা নিয়ে আমি আরেকটু আপনাদেরকে বলি। ইসলামী ইরানের অ্যাডমিনিস্ট্রেশন অনেকে বোঝে না, বুঝতে পারে না, একটু জটিল। টিপিক্যাল যে স্ট্রাকচার গুলো সারা দুনিয়াতে চলে তার তুলনায় জটিল। এই অ্যাডমিনিস্ট্রেশনটা কিভাবে কাজ করে? এই অ্যাডমিনিস্ট্রেশনটা ইমাম খোমেনির এটা স্ট্রাকচারটা দিয়ে যান। আমি আপনাদেরকে ওই স্ট্রাকচারের বিস্তারিত আলাপে বলবো না, যে আলাপগুলো আপনারা ইউটিউবে পাবেন, যে আলাপগুলো আপনারা নেটে পাবেন, বিভিন্ন বইপত্রে পাবেন। আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে বলতে চাই যে এগুলোর কথা তেমন কোথাও পাওয়া যায় না বা কেউ বলে না। সেটা হলো ইসলামী ইরানের ইকোনমি কি হবে, গভর্নিং স্ট্রাকচার কি হবে, কালচারাল সাইটগুলো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, ফিল্ম ইন্ডাস্ট্রি কেমন হবে, এই সব কিছু নিয়ে আমরা 10টা 15-20টা কোয়েশ্চেন তৈরি করতে পারি। এবং আপনাদের মনে হতে পারে যে প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তরের জন্য ইকোনমিস্টের দরকার, অ্যানথ্রোপোলজিস্টের দরকার, অমুক দরকার, তমুক দরকার। প্রত্যেক ফিল্ডের এক্সপার্টরা মিলে মন্তব্য দেবে, মতামত দিবে, তারপর একটা স্ট্রাকচার দাঁড়াবে। বাট এই সব কিছুর গাইডলাইন একজন অভিভাবকের থেকে গাইডলাইন আসে, তারপরে গাইডলাইনের আন্ডারে বাকি কাজগুলো হয়েছে কিভাবে সম্ভব। এবং সেই স্ট্রাকচার এবং সেই গাইডলাইন আজকে ইসলাম ইরানকে টিকিয়ে রাখছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। ইমাম খোমেনি বিপ্লবটাকে যতখানি রপ্তানি করতে পারছিলেন, আমাদের বর্তমান রাহবার সাইদ আলী খামেনি 35 বছরে আজকে সেই বিপ্লবকে বিশ্বব্যাপী রপ্তানি করে ফেলছেন, শুধু আমরা দেখতে পাচ্ছি না। অনেকে বিশ্বব্যাপী রপ্তানি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তো সিস্টেমটা কি দিচ্ছেন ইমাম খোমেনি, যে কারণে প্রাসাদ ষড়যন্ত্র যদি বলি, যদিও প্রাসাদ নাই ওখানে, প্রাসাদ ষড়যন্ত্র বলেন, মিলিটারি অভ্যুত্থান বলেন, এটা ওটা বলেন, সিআইএ বলেন, তারা যে ভিতরে ভিতরে লোক তৈরি করে একটা সিস্টেমকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, এগুলো আপনারা জানেন। বাংলাদেশের ভিতরে কি হবে, ইন্টারন্যাশনাল ইন্টারফারেন্স হয়, এগুলো আপনারা জানেন, তাই না? ইসলামী ইরানে সেটা আরো বেশি অ্যাটেম্প্ট হয়। কিন্তু কিভাবে টিকে আছে? যেই চেক এন্ড ব্যালেন্সের স্ট্রাকচার ইমাম খোমেনি দিয়ে গেছেন এবং আমাদের বর্তমান রাহবার যেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই স্ট্রাকচারটা যিনি দিচ্ছেন এবং যিনি থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি তাদের দিকে তাকাতে চাই। খোমেনি কি ইকোনমিস্ট? না। খোমেনি কি অ্যানথ্রোপোলজিস্ট? না। খোমেনি কি টিপিক্যাল পলিটিশিয়ান? না। খোমেনি ওয়াজ নেভার আ পলিটিশিয়ান, তাই না? তাহলে কিভাবে খোমেনি ইকোনমির গাইডলাইন দেয়, কিভাবে খোমেনি কালচারাল বিষয়ে গাইডলাইন দেয়, কিভাবে খোমেনি এই সমস্ত বিষয়, গভর্নিং স্ট্রাকচার এটা ওটার গাইডলাইন দেয়? এর কারণ হচ্ছে ইট অল স্টার্টস উইথ হিউম্যান বিইং, মানুষকে নিয়ে। ইকোনমি মানুষে দ্রব্যের এক্সচেঞ্জ, তাই না? ইরানের ভিতরে দুইটা মানুষের লেনদেন, ইরান আর আমেরিকার বা ইরান আর বাংলাদেশের দুইটা মানুষের লেনদেন, দুইটা রাষ্ট্রের লেনদেন, শেষমেশ মানুষের লেনদেন। তার মানে ইকোনমি হলো মানুষের লেনদেন। কালচার মানুষের ইন্টারাকশন। গভর্নিং স্ট্রাকচার মানুষের শাসন, তাই না? এবং রিস্ট্রেইন্ট, রেস্ট্রিকশন, এগুলো। তাহলে সবকিছু কিন্তু মানুষকে কেন্দ্র করে। যে মানুষকে বোঝে সে মেবি সবকিছুই বোঝে। আমরা যেহেতু কখনো ইকোনমি এবং অ্যানথ্রোপোলজি
এবং এটা ওটা ইত্যাদি ইত্যাদিকে এই পদ্ধতিতে শেখার চেষ্টা করিনি, এবং আমাদেরকে স্কুল কলেজ সহ টেলিভিশন মিডিয়া সবাই বলছে যে ইকোনমিস্টের বিষয়, অ্যানথ্রোপোলজিস্টের বিষয়, তুমি একসাথে সব হইতে পারবে না। আমরা মনে করে নিয়েছি আমরা একসাথে সব হইতে পারবো না, কোনো মানুষই একসাথে সব হইতে পারবে না, অর্থাৎ কেউ ইনসানে কামেল হতে পারবে না, কারোর মধ্যে সকল বিষয় সমন্বয় হতে পারবে না। এবং আমরা মনে করি যে ইকোনমিক্স হতে হলে আপনার অনার্স মাস্টার্স পিএইচডি করে তারপর একটা বিষয়ে আপনি এক্সপার্ট হবেন, ওই রাস্তা দিয়ে 10 বছর হাঁটলে এরপর মেবি দেয়ার ইজ আ শর্টকাট, ওই শর্টকাট দিয়ে মেবি অনেক ইকোনমিতে অনেক পিএইচডি হোল্ডারদের চেয়েও অনেক বেশি জ্ঞান চলে আসতে পারে যখন সে হিউম্যান বিইং এর আন্ডারস্ট্যান্ডিং তার ভিতরে আসে, যখন তার ভিতরে নবীর সাথে সংযোগ থাকে, ইমামের সাথে সংযোগ থাকে, খোদা তাআলার সাথে সংযোগ থাকে, মেবি তার ইকোনমি নলেজ অন্যভাবে আসে। আমাদের এই কেওটিক মাইন্ড, আমরা যখন এক একটা বই 1000 পাতা পড়ি, 1000 ঘন্টা পড়াশোনা করি, আমরা যেটুকু অ্যাচিভ করতে পারি, আপনার কি মনে হয় ইমাম খোমেনিকে যখন প্রথমে নির্বাচনে পাঠায় তুরস্কে, ইমাম খোমেনি সেইখানে কয়েক সপ্তাহের ভিতরে তুর্কি ভাষা শিখে তুর্কি ভাষায় মসজিদে গিয়ে যখন খুতবা দেওয়া শুরু করলেন, তুর্কি সরকার দেখলো তো এখানে বিপ্লব করে ফেলবে, মহাবিপদ, আমার দেশ থেকে তাকে বাইর করে দিতে হবে। শাহকে বললো যে আমি এই লোককে আমার দেশে রাখতে পারবো না, সে এখানে বিপ্লব করে ফেলবে, তখন আমি তাকে মেরে ফেলবো, অথবা তুমি তাকে নিয়ে যাও। তখন শাহ বলে তাকে মেরে ফেললো তো আমার এখানে গদি উল্টে যাবে, ওকে ইরাকে পাঠায় দাও। আপনি ইমাজিন করতে পারেন একটা ভাষা শিখতে কতদিন লাগে? আমরা 12 বছর 14 বছর ইংরেজি শিখতে পারি না, সারা বছর মাদ্রাসায় যুগ যুগ মাদ্রাসায় পরে অ্যারাবিক পারে না, বেসিক জিনিস পারে না, ল্যাঙ্গুয়েজেরই কোনো দখল নেই। আমরা জানিও না যে একটা ফোকাসড স্পিরিচুয়াল মাইন্ড, সে যখন একটা কিতাব অধ্যয়ন করে, একটা বই পড়ে, তার ব্রেন কত ফাস্ট দৌড়াতে পারে, সে কত কম সময় সে ইকোনমিস্ট হয়ে উঠতে পারে, সে কত কম সময় অ্যানথ্রোপোলজিস্ট হয়ে উঠতে পারে, সে কত কম সময়ে 60-70 বছরের জীবনে হি ক্যান বি এভরিথিং। আপনারা চেহারা হাদিসে ক্লাস করছেন, আজকে 3 বছর এই রোজা আমরা চেহারা হাদিসে ক্লাস করছি, কিছুটা ছোঁয়া মনে হয় আমরা ওখানে পাইছি যে ইমাম খোমেনির হিউম্যান বিইং এর আন্ডারস্ট্যান্ডিং কি ছিল। আপনাদের কারো কারো কাছে রুহুল্লাহ বইটা আছে, ইমাম খোমেনির পরিচয় সেখানে কিছুটা পাওয়া যাবে। জিহাদ আল আকবর বইটা আছে, নফসের জিহাদ যে ছোট বইটা এবছর আমরা পাবলিশ করলাম, এটা আপনাদের কারো কারো কাছে আছে। আর কেউ কেউ হয়তো চেহেল হাদিস, আদাবুস সালাত এই বইগুলো পড়ছেন। এই সবকিছু পড়ে আমরা ইভেন নিজেরাই নিজেদেরকে চিনতাম না, যতদিনে আমরা এই নফসের জিহাদ এবং এই যে এই যা কিছু মানুষ একটা দাম্ভিক সত্তা এইগুলোর সাথে ইন্ট্রোডিউস হইলাম। আর আপনারা বুঝতে পারেন যে আমরা এই বইটা এখনো শেষ করি না, এর মধ্যে আরো কত কি আছে, এবং তারপর চিন্তা করেন যে এর মধ্যে মেবি আপনারা যারা এখন শুনতেছেন সবাই এই কথাটার সাথে রিলেট করতে পারবে না, বাট একটু থাকেন। এবং এই বইটা যদি আমরা শেষ করতে পারি, তারপরেও জেনে রাখবেন যে এই বইয়ের শুরুতে ইমাম খোমেনি বলছেন যে আমি চিন্তা করছিলাম বেশ অনেকদিন ধরে যে আধ্যাত্মিক বিষয়াবলী সাধারণ মানুষের জন্য কিছু তুলে ধরবো। এবং থ্রু আউট দ্য বুক ইমাম খোমেনি বারবার বলছেন যে এটা এর চেয়ে বেশি এখানে বলা সঙ্গত হবে না, বলা যাবে না। যেটা হয়তো ইমাম খোমেনি আমাদের বর্তমানে আবার সাইদ আলী খামেনি ওনার মতো দু একজন ঘনিষ্ঠ ছাত্রকে নিয়ে যখন মানে প্রাইভেট সেশনে যখন ইরফানের ক্লাস নিতেন, তখন মেবি সেই আন্ডারস্ট্যান্ডিং গুলো, হিউম্যান বিইং এর আন্ডারস্ট্যান্ডিং গুলো, গডের সাথে হিউম্যান বিইং এর কানেকশন গুলো, গডের আন্ডারস্ট্যান্ডিং গুলো, এইগুলো মেবি তিনি তাদেরকে তখন শিখাতেন। তাহলে আপনাদের কি মনে হয় যে ইরানের যে সিস্টেম, যে চেক এন্ড ব্যালেন্সের স্ট্রাকচার ইমাম খোমেনি দিয়ে গেছেন, এটা কেন 5-10 বছরে ফল করে নাই? এবং ইমাম খোমেনি কেন কনফিডেন্স সহকারে বলছিলেন যখন আয়াতুল্লাহ বেহেশতি শহীদ হন যে তোমরা হতাশ হও না, কারণ এই পতাকা, তিনি বলছেন যে এই পতাকা আমরা এর প্রকৃত মালিকের হাতে তুলে দেব। কিভাবে ইমাম খোমেনি কনফিডেন্স সহকারে এটা বলতে পারলেন? আপনাদের বোঝা উচিত, বা আপনারা অনেকে জানেন যে ইমাম খোমেনি বা আমাদের রাহবার সাইদ আলী খামেনি ওনারা কোনো পলিটিক্যাল বক্তব্য দেন না, টিপিক্যাল পলিটিক্যাল বক্তব্য, তারা যা বলেন ওটা অ্যাকচুয়াল কথা বলেন। যখন ইমাম খোমেনি এটা বলছেন, কেন বলছেন, কিভাবে বলছেন, সেটার জন্য তিনি কি স্ট্রাকচার দিয়ে গেছেন,
এবং আরো একটা কথা বলি, প্রেসিডেন্টের আজকে শাহাদাত হয়েছে, একটা বিশাল ক্ষতি। কারণ একজন একজন প্রেসিডেন্টের মৃত্যু এইভাবে না, একজন ইনকিলাবের মৃত্যু আমি কিন্তু এইভাবে দেখি, এবং অনেকে এইভাবে দেখে আমি জানি, তবে সবাই না। ইরানকে ভালোবাসে, ইরানের পক্ষে লেখে, কথা বলে, শিয়া আছে অনেকে, সবাই এইভাবে দেখে না। কেউ কেউ শিয়া হিসেবে দেখে, কেউ কেউ ইরান পন্থী হিসেবে দেখে, বাট কেউ 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 ইনকিলাবি হিসেবে দেখে, বিপ্লবী হিসেবে দেখে। এবং আজকে আমরা যে শোকের অবস্থায় উপনীত হয়েছি, এইটা মূলত এই জন্য যে একজন ইনকিলাবি চলে গেছে পৃথিবী থেকে। আমরা ইনকিলাবির জন্য আমাদের শোক, ইরানির জন্য না। ইরানের প্রেসিডেন্ট সেই হিসাবেও না, একজন ইনকিলাবি চলে গেছে। ফিলিস্তিনে ইনকিলাবে তো ওনার অবদান আছে, সারা পৃথিবীতে যে বিপ্লবটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং আরো অনেক কিছু যা আমরা দেখতে পাচ্ছি না, সেগুলোতে তো তার অবদান আছে। আমরা এইভাবে দেখি, এবং এই চেক এন্ড ব্যালেন্সের স্ট্রাকচার ইমাম খোমেনি দিয়ে গেছেন ৪৫ বছর আগে, এবং ৩৫ বছর আগে ইমাম খোমেনির ইন্তেকাল। তখন ইমাম খোমেনি যে চিঠি পড়া হয়, এবং আমাদের বর্তমান রাহবার এই চিঠিটা পাঠ করেন, এবং সেটা খুবই হৃদয়ের জন্য খুবই কঠিন একটা দৃশ্য সহ্য করা। পার্লামেন্ট ভবনে সম্ভবত এটা পাঠ করেন। তো সেখানে শেষের দিকে এসে, একদম শেষে ইমাম খোমেনি বলছেন যে যে ইস্পাত কঠিন দৃঢ় জাতি এই ইরানি জাতি, জেনে রাখবেন যে একজন খাদেমের প্রস্থানে সেই জাতির গায়ে বিন্দু মাত্র আঁচড়ও পড়বে না। আপনারা যারা আজকে অনেক বেশি ব্যথিত, আমরা যারা আজকে অনেক বেশি ব্যথিত, তাদেরকে আমি এই জায়গা দিয়ে সান্ত্বনা দিতে চাই যে ইমাম খোমেনির চলে যাওয়া, যেটাতে কথা বেশি হয়ে যায়, এটা বলা এত ঠিক না। অনেক সেকুলার লোকজন পর্যন্ত, আমি পার্সোনাল এনকাউন্টারে দেখছি, ইরানি সেকুলার লোকজন, ফেস টু ফেস যাদের সাথে আমি কথা বলছি অথবা অনলাইনে দেখছি, সেকুলাররাও বলে যে না, খোমেনি ওয়াজ সামথিং এলস, খোমেনি ওয়াজ সামথিং এলস। খোমেনি যখন মারা যায়, আমরা সেকুলার ফ্যামিলি, অনেকে বলছে আমার বাবা মা সেকুলার, আমরা সবাই মনে করলাম কি যে আমরা মনে হয় এতিম হয়ে গেছি, আমাদের মনে হয় আমরা সবাই মনে করলাম লস্ট, উই আর লস্ট। আমরা সবাই পরস্পরকে জিজ্ঞাসা করতে লাগলাম এখন আমাদের কি হবে। they still were secular. খোমেনি বিপ্লব করছে, ইসলামী বিপ্লব তারা পছন্দ করে না, ইসলামিক শাসন পছন্দ করে না। 10 বছর পর খোমেনি যখন মারা যায়, তারা ফিল করতেছে তারা এতিম হয়ে গেছে। এই হচ্ছে বাবা, এই হচ্ছে ওয়ালি, এই হচ্ছে অভিভাবক, এটা হচ্ছে রাহবার। কারণ কোন বাবার সন্তান যদি বেনামাজি হয়, বাবা কি তাকে ফেলে দেয়? ফেলে দেয়। আমরা, এবং এটাই ইনকিলাব। আপনারা যারা ইরানপন্থী কেউ কেউ আছেন, কেউ কেউ শিয়াপন্থী আছেন, অনেকে অনেক কিছু হতে পারেন, বাট আপনারা যদি ইনকিলাবি না হন, বিপ্লবী না হন, আপনারা বাবা হইতে পারবেন। আপনারা বেনামাজিদের ফেলে দেবেন, আপনারা নন শিয়াদের ফেলে দেবেন, আপনারা ইরান বিদ্বেষীদের ফেলে দেবেন। খোমেনি ফেলে দেয় না, এবং খামেনি ফেলে দেয় না, যার ফলে আজকে পৃথিবীব্যাপী, আজকে সাইদ ইব্রাহিম রাইসির শাহাদাতে পৃথিবীর মানুষ ব্যথিত, সারা পৃথিবীর মানুষ ব্যথিত। কিছু কিছু রোগগ্রস্ত হৃদয় আছে, তারা আজকে উল্লসিত। ডু নট ওয়ারি, যদি তারা বেঁচে থাকে 10 বছর পর তারাও ব্যথিত হতে পারে। কারণ আমরা হৃদয়ের জগতের বিপ্লব জানি, এবং আমরা যারা এই বিপ্লবের স্পর্শ পেয়েছি, আমরা খুবই নিশ্চয়তার সহকারে, খুব দৃঢ়তা সহকারে আমরা জানি যে হার্টস চেঞ্জ, এবং কলবের মালিক যিনি, আমাদের একটা দোয়াতে কলবের মালিক কলব সমূহকে বদলে দিতে পারে, হৃদয়গুলোকে বদলে দিতে পারে। এইগুলো তো পলিটিক্যাল অ্যানালিসিসে বলবে না, এগুলো তো টক শোতে বলবে না, বাট দিস ইজ দ্য রিয়ালিটি, and the whole world has been living in this reality for the last 45 years at least. আর এখন তো এটা আরো বেশি। তাহলে why should we not talk about it? এইটাই তো আমাদের কথা বলা দরকার। মেবি পলিটিক্যাল থিওরির কথা অনেকে বলতেছে, এগুলোর কথা বলতে গেলে বলে কি, ও সে ইমোশনাল কথা বলে। ভাই, এই সমস্ত ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল থিওরি, ইন্টারন্যাশনাল রিলেশনস এর থিওরি, মিলিটারি স্ট্র্যাটেজি থিওরি, এগুলো ছেলে খেলা, এগুলো আমরা পারি, বুঝি। ইনাফ অফ ইট, ইনাফ অফ ইট।
বিপ্লবের কথা বলা শুরু করেন, এবং আপনারা যদি ফ্রম দ্য বিগিনিং ইনকেলাবি না হন, ইসলামী ইরান ইনকেলাবি থাকবে। কেউ যদি ইরানপন্থী হন, ইরানের যদি বাহ্যিকভাবে দেখেন ডাউনফল হচ্ছে বা অনেক খারাপ অবস্থা হয়েছে, আপনারা আবার ইরান বিরোধী হয়ে যাবেন। কেউ যদি শিয়াপন্থী হন এবং দেখেন শিয়াইজমকে ইরান প্রমোট করতেছে না, ইরান মেবি সামথিং এলস, আপনাদের তখন মনে দুঃখ লাগবে। আলী সঠিক না ওমর সঠিক? আলী সঠিক না ওমর সঠিক? মজনু সঠিক। এটা একটা কোথায় পড়ছিলাম খেয়াল নাই, রুমির কোন কবিতায় না অন্য কিছুতে, হ্যাঁ, যে আলী সঠিক না ওমর সঠিক? মজনু সঠিক। কারণ আলীকে যারা গ্রহণ করছিল, সবাই কি আলীর এশকে আলীকে গ্রহণ করছিল? আপনারা যারা খেলাফতের ইতিহাস পড়াশোনা করছেন আপনারা জানেন, সবাইকে আলীকে মাওলা হিসেবে গ্রহণ করছিল, যে মাওলা নবীজি নিযুক্ত করে গেছিলেন না, জাস্ট একটা প্রেসিডেন্টের রিপ্লেসমেন্ট, খলিফার রিপ্লেসমেন্ট। অনেকে অনেক কারণে আলীর সাথে আসছিল, বাট যারা আলীর আশেক ছিল তারা ইসলামী বিপ্লব করছে ইরানে, এবং তারা আজকে ফিলিস্তিনের মাজলুমদেরকে তারা আজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের জন্য তারা নিজেরা কত না মাজলুম 45 বছর, এবার তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি ওই পয়েন্টটা শেষ করে ফেলি যে ইরানের গভর্নিং স্ট্রাকচার ইমাম খোমেনি দিচ্ছেন, এবং আপনারা যদি খোমেনিকে বোঝার চেষ্টা করেন, তারপর আপনারা বোঝেন যে এই খোমেনি ইরানের স্ট্রাকচার দিয়ে গেছে, এত সলিড স্ট্রাকচার যে ইভেন খোমেনির প্রস্থানের পরেও ওই স্ট্রাকচার ভেঙে পড়ে নাই। আর ইব্রাহিম রাইসি তো খোমেনির একটা নগণ্য গোলাম, তাই না? বা আমাদের রাহবার সাইদ আলী খামেনি ইমাম খোমেনির ছাত্র, তারা সবাই ইমাম খোমেনির পায়ের কাছে সারা জীবন পার করে দেওয়াটাই তাদের জীবনের সাফল্য মনে করেন এবং করতেন। এই মানুষরা খোমেনিকে হারাইছেন, কাসেম সুলেমানিকে আমাদের আবার হারাইছেন। আপনারা সেই দৃশ্য দেখছেন, এটা আমাদের হৃদয়ের জন্য খুবই কঠিন একটা দৃশ্য। যখন আবার কান্না করতেছেন সেই জানাজা পাঠ করতে করতে, ওই যে শেষের কয়েকটা বাক্য, যে আল্লাহ আমি তার সম্পর্কে ভালো ছাড়া আর কিছু জানিনি আমরা, এবং তার পাশে সাইদ ইব্রাহিম রাইসিও অঝরে কান্না করতেছেন। এই চোখের পানিতে আমরা ডিটেক্ট করি যে ইনকেলাবিকে। অন্যরা হলে কি বলবে, ইটস আ ফিউনারাল, ও একটা জেনারেল মারা গেছে, জেনারেলরা তো খরচ করার জন্যই, জেনারেল মরে গেছে, তোমার কান্না করার কি আছে? এবং আপনারা অবজার্ভ করছিলেন কিনা আমি জানি না, সেই সময়ে পশ্চিমা মিডিয়া যখন নিউজ করতেছিল, আই ফলোড অল অফ দেম, তারা একটু হতচকিত হয়ে গেছিল যে তারা তো খামেনেইকে ডিক্টেটর, রুথলেস এন্ড ব্লা 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 এভাবে বলে বলে লিখে বলে, তাদের ব্রেইন ওয়াশ হয়ে গেছে এভাবে। তারা যখন দেখতেছে যে কি ব্যাপার, জেনারেল, এদেরকে তো সে আরো খরচ করবে, করে করে নিজের ক্ষমতা এগুলো টিকিয়ে রাখবে, সে তো রুথলেস, একটা জেনারেলের জন্য তার এত মায়া, সে এইভাবে মানে ভেঙে চুরে পড়ে কান্না করতেছে। ওরা যখন রিপোর্ট করতেছে না, রিপোর্ট করার সময় মনে হচ্ছে কি ওদের হৃদয়টা একটু নরম হয়ে গেছে, একটু জন্য মনে হয় ওরা একটু মানুষ হয়ে ওঠে, মেবি একটা হিউম্যান বার্থ হচ্ছিল এখানে, বিকজ দোজ পিপল আর লিভিং ইন দ্য অ্যানিমাল লেয়ার, নেভার এক্সপেরিয়েন্সড হিউম্যান বার্থ, মেবি তাদের মানব জন্মের একটা আভাস আসতেছিল, তারা একটু একটু মনে হয় তারা মানুষ হয়ে উঠতেছিল ওই মুহূর্তে, ওই চোখের পানিতে। এবং খোমেনি বলছেন না যে তারা আমাদের প্রিয়জনদেরকে শহীদ করবে, যত শহীদ করবে তত আরো এই বিপ্লব জিন্দা হবে। যখন আয়াতুল্লাহ মুতাহারি শহীদ হন, তখন ইমাম খোমেনির যে স্পিচ, সেটার মধ্যে ইমাম খোমেনি এটা বলছিলেন যে আরো তোমরা গুলি চালাও, আরো অ্যাসাসিনেট করো আমাদেরকে, এই বিপ্লব আরো জিন্দা হবে। কারণ আমরা বিপ্লবকে এইভাবে রিয়েলি দেখি না যে অমুক মরে গেছে, শেষ। আমরা দেখি যে এখানে এশক আছে কিনা। কারণ এই এই যার হৃদয়ে এই বিপ্লব আছে, যে ভালোবাসা আছে, সে যদি পৃথিবীতে 2টা দিনও হায়াত পায়, এবং এই 2টা দিনও যদি সে পৃথিবীর 10টা মানুষের সাথে চলে, আমরা কেউ বলতে পারি না হৃদয়ের জগতের ক্যালকুলেশনে ওই 10টা মানুষ আরো বড় আশেক হয়ে উঠছে কিনা এবং আরো বড় লিডার হয়ে উঠছে কিনা। আমরা ইভেন লিডার শব্দটাও তখন আর ব্যবহার করি না। অতএব দিস ইজ দ্য সিস্টেম, ইমাম খোমেনি ডিপেন্ডেড অন ইট,
রাহবার সাইদ আলী খামেনি এটার উপর ডিপেন্ড করেন, এবং প্রকৃত ইসলাম, আহলে বাইতের ইসলাম এটার উপরেই ডিপেন্ড করে 1400 বছর টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এইটা হচ্ছে খোমেনিকে বোঝার মাধ্যমে, খোমেনির দেওয়া স্ট্রাকচার এবং রাষ্ট্র ব্যবস্থার রেজিলিয়েন্স এর একটা ধারণা নেওয়ার চেষ্টা করা, একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ থেকে। টিপিক্যাল অ্যাপ্রোচ আলাপ আপনারা সব জায়গায় পাবেন, আমি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ থেকে বললাম। দেন আরেকটা কথা বলা হয়ে গেছে, তারপর আরেকটু বলি, সেটা হচ্ছে যে এই যে ইরান মুসলিম উম্মার যে নেতৃত্বের জায়গায় আছে, যেটা আপনারা অনলাইনে দেখবেন, সবাই ইরানের জন্য শোক প্রকাশ করতেছে। কেউ কেউ 2-4 জনের কথা বাদে যারা অতি রোগগ্রস্ত হৃদয়, দুঃখজনক ভাবে, আপনাদের উচিত না রোগীদের প্রতি রাগ বিদ্বেষ পোষণ করা। রোগীদের চিকিৎসা প্রয়োজন, আমাদেরও রোগ আছে, তাদেরও রোগ আছে, তাদের রোগ একদিকে, আমাদের রোগ আর একদিকে। তারা নফসের জিহাদ করে, আমরা নফসের জিহাদ করি। তারা একরকম ভাবে পরাজিত, আমরা অন্যভাবে পরাজিত হতে পারি। তাদের প্রতি রহম দিল হয়ে তাদের রোগ মুক্তির জন্য দোয়া করেন, কারণ তারা মুসলিম উম্মার অংশ। দে আর পার্ট অফ দ্য সেম বডি এন্ড উই নিড দেম এন্ড দে নিড আস। অতএব তাদের প্রতি বিদ্বেষ থেকে তাদেরকে এক্সক্লুড করবেন না। দুঃখ লাগতে পারে, রাগ লাগতে পারে, কিন্তু এক্সক্লুড করার কোনো সুযোগ নাই নিজের ভাইকে, তাই না? তো এই জায়গাতে যে যে মহা বিপ্লব ইরানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এবং উই ফরগেট ইরান, ইরান দিয়ে কি আসে যায়। কালকে যদি এই এস্ক ইয়েমেনিদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি পাই, আমরা ইয়েমেনিদেরকে আমাদের নেতা হিসেবে নিয়ে নেব। এবং কারণ এস্কের নেতৃত্ব, এটা ইনকিলাবের নেতৃত্ব, ইরানিরা তখন ইয়েমেনিদের নেতৃত্বে মেবি আগায় যাবে, কারণ এখানে ইরান ডাজন্ট ম্যাটার, রিয়েলি ম্যাটার করে না। মূল বিষয় হচ্ছে, ইমাম খোমেনি বলছেন তো যে তারা ইসলামী ইরানের কে বমিং করতে চায়, তারা আমাদেরকে থ্রেট দেয়। আমাদের তখন 3.5 কোটি জনসংখ্যা ছিল 45 বছর আগে। ইমাম খোমেনি বলছেন যে আমাদের 3.5 কোটি জনসংখ্যা, এর বেশিরভাগই শাহাদাতের জন্য আকাঙ্ক্ষা তাদের। তারা যদি ইরানের সকল জনগণকে হত্যা করে, তারপর তারা ইরানকে নিয়ে যা করতে চায় করুক। ইমাম খোমেনি আরো কথা আছে, ইমাম খোমেনি যখন সালমান রুশদিকে মৃত্যুদণ্ড দেন, যারা টিপিক্যাল পলিটিশিয়ান তারা ইমাম খোমেনিকে বললেন, ইমাম আপনার এই ফতোয়া প্রত্যাহার করতে হবে। ইমাম বললেন কেন? তারা বলল যে এই ইউরোপের যারা ইউরোপিয়ান যে মিশন গুলো আছে, তারা তাদের অ্যাম্বাসেডর প্রত্যাহার করে নিছে, তো তাতে কি সমস্যা? তাতে তাদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন সেভার হবে, ছিন্ন হবে। তাতে কি হবে? আন্তর্জাতিক মন্ডলে আমরা একা হয়ে পড়বো। ইমাম খোমেনি বললেন তারপর কি হবে? তাহলে ইরান আর টিকে নাও থাকতে পারে। ইমাম খোমেনি বললেন ইরান ধ্বংস হয়ে যাক, ইসলাম টিকে থাকো। কারণ ইমাম খোমেনি রিয়েলি কখনো ইরান দেখেন নাই, ইসলাম দেখছেন অল অ্যালং, ইসলাম এন্ড হিউম্যানিটি। সিম্পল। Imam Khomeini lived it. Not all Iranians lived it. Not all Iranians live by it. Not all of their politicians live by it. Not even all of their people live by it. But if you live by it, বাংলাদেশ থেকে যদি আপনি ওই একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন, একই অন্তর নিয়ে আপনি থাকেন, তাহলে খোমেনির যে রাষ্ট্র, আপনি সেই রাষ্ট্রের সদস্য, ওই রাষ্ট্রের নাগরিক। কারণ ওই রাষ্ট্রের এরকম কোনো নাম নেই, ওই রাষ্ট্রের বর্ডার শুধু এক জায়গায় আঁকা যায় না। একটা কবিতা আমাদের বর্তমান রাহবারের উপস্থিতিতে একজন কবি লিখছিলেন এবং পাঠ করছিলেন, যেটা পরবর্তীতে কাসেম সুলেমানি কণ্ঠে আমরা শুনছি। ওই কবিতায় এরকম একটা লাইন আছে, লাইনটা এরকম, লাইনটা আমি একটু বলি। লাইনটা হচ্ছে এরকম, সীমানাগুলো আকাশের কিন্তু তুমি, সীমানাগুলো মাটির কিন্তু তুমি তো আসমানের। যে পৃথিবীতে যা কিছু বর্ডার, ইরান, ইরাক, সিরিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলো তো জমিনের, কিন্তু তুমি তো আসমানের, তুমি সবার। আকাশ থেকে যখন পানি ঝরে পড়ে, এটা ফুলের বাগানেও পড়ে, এটা নর্দমায়ও পড়ে, এটা সবার জন্য। এটা কাফের, মুশরিক, মুসলিম, মুমিন পার্থক্য হয় না, এটা সবার জন্য। সীমানাগুলো জমিনের কিন্তু তুমি তো আসমানে। আমাদের সীমানা হচ্ছে ভালোবাসা, আর যেখানেই তা আছে সেখানে আমাদের জমি। অর্থাৎ পৃথিবীর যেইখানে এশক আছে, ইনকিলাব আছে, যেই হৃদয়ের মধ্যে,
না আলী, না ওমর, না ইরান, না ইরাক, না সিরিয়া বা তুরস্ক বা এরদোগান বা দিস এন্ড দ্যাট এন্ড ফরগেট অল দিস নেমস, যেখানে এশক আছে, যেখানে ইনকিলাব আছে, ওটাই আমাদের রাষ্ট্রের সীমানা, ওটা আমাদের একটা ভূখণ্ড। ওই ভূখণ্ড যদি আফ্রিকায় থাকে, ওইটা আমাদের একটা জমি, কারণ আমরা জানি ওই জমিতে আমার অধিকার আছে, ওইখানে আমি বসবাস করতে পারবো, ওই মানুষের হৃদয় তার জন্য, তার কাছে আমার জায়গা আছে। এবং আমি যদি সেটা মেম্বার হই, সে আশেকদের অন্তর্ভুক্ত হই, পৃথিবীর সকল আশেক জানবে যে বাংলাদেশে এখানে আসলে আমার একটা জায়গা আছে, তার জন্য একটা জায়গা আছে। এটাই বিপ্লব, এটাই ইনকিলাব। সীমানাগুলো জমিনের, তুমি তো আসমানের। আমাদের সীমানা হলো ভালোবাসা, আর যেখানেই তা আছে সেখানেই আমাদের জমিন, ওটাই আমাদের ল্যান্ড, নট ইরান পারসে। তো যদি কেউ ইরানপন্থী হইতে চায়, গুড। আজকে ইসলামী বিপ্লবের এই যেই যে আগুন, যে উত্তাপ, যে উষ্ণতা, যে প্রাণবন্ততা, এটার সাথে আমরা পরিচিত হয়েছি বেশ কিছু মানুষ, এবং আমার নিজের ব্যক্তিগত জার্নিতে যারা আমার সঙ্গী হয়েছিল ওই সময়, যারা এখানে অনেকে উপস্থিত আছেন বা যারা আজকে এখানে উপস্থিত নাই, আপনারা জানেন যে যেটার সাথে আমরা 10 বছর আগে, 10-12 বছর আগে পরিচিত হয়েছিলাম, যে উষ্ণতার সাথে, যে আগুনের সাথে, সেই সেই আগুনটা কিভাবে কোনো মানুষে পার্থক্য করে নাই, কোনো দোকানদার আর দারোয়ান আর টিচার এবং স্টুডেন্টে পার্থক্য করে নাই, এবং সেটা কিভাবে করে ধার্মিক অধার্মিকে পার্থক্য করে নাই, মানুষে মানুষে পার্থক্য করে নাই। এবং ওই এনকেলাবের স্পর্শ আমরা যখন একবার পাইছি, আমরা জানি যে এটাই প্রকৃত পথ। আমরা ইরানে কিন্তু অনেকে এনকেলাবি হয়েছিল, তারপর আর এনকেলাবি থাকে নাই। আমরাও যদি এনকেলাবি হয়ে এরপর যদি আর এনকেলাবি না হই বা না থাকি, এবং আমরা যদি ইরানপন্থী হয়ে যাই, কেউ কেউ শিয়াপন্থী হয়ে যায়, আমরা ভুল করব। কেননা আলী সঠিক না ওমর সঠিক, মজনু সঠিক, এটাই ইসলামী ইরান। এবং ইসলাম ইরান এই নীতিতে আগায় যাবে। এবং আপনি যদি শিয়াপন্থী ইগো নিয়ে, ইমোশন নিয়ে ইরানের সাথে অ্যাটাচড হন, ইরান আপনাকে ফেলে দিবে। ফেলবে না হয়তো ওইভাবে, বাট আসলে আপনি ইরানের কেউ হবেন না। আপনি ইরানের হইতে চাবেন, আপনি হইতে পারবেন ইরান। ইরান ডাজন্ট এক্সিস্ট, এশক এক্সিস্ট। এবং আশেকদের রাষ্ট্র এক্সিস্ট করতেছে পৃথিবীতে। সারা পৃথিবী থেকে অনেক মানুষ এই রাষ্ট্রের নাগরিক হয়ে গেছে, অনেক বছর হয়েছে। এই কথাগুলো আমরা আর কতদিন না বলে থাকবো? অনেকে না বলেছিল, বাট আমার মনে হয় এখন এটা বলার হাই টাইম। সারা পৃথিবীতে জাগরণ হচ্ছে, আমরা এখন কেন এটা বলবো না? অতএব শিয়াপন্থী হয়েন না, ইরানপন্থী হয়েন না, ইসলামপন্থী হন, আশেক হন। সত্যি এখানে প্রাণ নিহিত আছে। আর সিকিউরিটি ইত্যাদি কথাগুলো বললাম না, ইমাম খোমেনি আর একটা কথা বলি। অনেকেই সিকিউরিটি এগুলো নিয়ে আবারও কনসার্ন। আমার মনে হয় সিকিউরিটি এগুলো নিয়ে যাদের কনসার্ন, যে কিভাবে ইরানের ভিতরে এরকম প্রবেশ করলো, একজন হাই প্রোফাইলকে মেরে ফেললো, যদি এটা স্যাবোটাজ হয়ে থাকে, অ্যাসাসিনেশন হয়ে থাকে, অথবা অন্যান্য যা যা ঘটছে, কাসেম সুলাইমানের শাহাদাত, এবং ইরানের ভিতরে তো রেগুলার অ্যাসাসিনেশন ঘটে। অনেকের মনে হতে পারে যে কিভাবে, তাহলে মনে হয় ইরান টিকবে না, ইরান টিকবে না। না, ইরান ওইভাবে তো টেকে না। ইরান থেকে এশক দিয়ে। ওই জিনিসগুলোতে ইরানের দুর্বলতা, গাফিলতি আছে, হ্যাঁ আছে। এবং তার অনেক, মেবি 10টা, মেবি 20টা, মেবি 50টা গাফিলতি আছে। কেন বেল 212 হেলিকপ্টারে, 68 সালে হেলিকপ্টারে কেন প্রেসিডেন্ট ট্রাভেল করতেছে? কেন তার সাথে এয়ার অ্যাম্বুলেন্স নাই? কেন তার স্যাটেলাইট কমিউনিকেশন নাই? কেন 16 ঘন্টা সে নিখোঁজ থাকলো? এইগুলো জবাবদিহি করতে হবে, অবশ্যই এগুলো জবাবদিহি করতে হবে। এখানে গাফিলতি নাই আমি বলবো না, গাফিলতি থাকতে পারে, বিভিন্ন জায়গায় হাজারো গাফিলতি থাকতে পারে। ইরান ইজ নট আ পারফেক্ট কান্ট্রি, দে আর স্ট্রাইভিং ফর ইট। অনেক গাফিলতি আছে, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, এবং তার অনেক এক্সপ্লেনেশন থাকতে পারে, এবং সব এক্সপ্লেনেশন জাস্টিফাইড নাও হইতে পারে। অনেক জায়গায় সত্যিকারের গাফিলতি থাকতে পারে, যেগুলো শাস্তিযোগ্য হইতে পারে, হতেই পারে। এগুলো আমরা একটা একটা কেস বাই কেস দেখলে হয়তো আবিষ্কার করবো। এরা নিজেও এগুলো গবেষণা করবে, তদন্ত হবে, এগুলা দেখবে। সেগুলো সময়ের সাথে সাথে সারা দুনিয়া থেকে আপনারা জানতে পারবেন। কিন্তু এই মিলিটারি থিওরি,
সামরিক এটা ওটা, এআই বলেন, অল দিস ওয়ারফেয়ার, এগুলো এই জিনিসগুলো মৌলিক বিষয় না। ইমাম খোমেনির কাছে যখন বলা হলো যে ইমাম তাবাস মরুভূমিতে আমেরিকা এসে কমান্ডো নিয়ে, হেলিকপ্টার নিয়ে, প্লেন নিয়ে আসছিল, তারা আপনারা ইমাজিন করতে পারেন ইরানের মরুভূমির মধ্যে এসে তারা আগে প্লেনের জন্য রানওয়ে বানাইছে আমেরিকা এসে। ইরান তখন শিশু রাষ্ট্র, তারা এগুলো ডিটেক্টই করতে পারে নাই, তাদের দেশে আমেরিকা ঢুকে মরুভূমির মধ্যে রানওয়ে বানাচ্ছে যে ওদের প্লেন আসবে এই জন্য। এই রানওয়ে বানাইছে, বানানোর পর সেখানে তারা প্ল্যান করছে, কমান্ডো হেলিকপ্টার নিয়ে আসছে, অনেকগুলো হেলিকপ্টার এবং একটা প্লেন নিয়ে আসছে, এবং মরুজ ঘরে পরে তার প্রায় সবগুলো বিধ্বস্ত হয়ে গেছিল। বিধ্বস্ত হওয়ার পর এটা জানা গেছে, তখন ইমাম খোমেনির কাছে যখন বলা হলো যে ইমাম এরকম এরকম ঘটনা ঘটে গেছে, ইমাম খোমেনি শুধু বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে তোমরা কি দেখোনি, তুমি কি দেখোনি যে আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন? কারণ হস্তি বাহিনী আসতেছে, কোনো টিপিক্যাল মিলিটারি স্ট্র্যাটেজিতে, থিওরিতে এত বড় হাতির এক বাহিনী কাবাঘর ধ্বংস করা ঠেকানো সম্ভব না, কিন্তু আল্লাহর সাহায্যের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। তা এর মানেই না যে আমি এটা বলতেছি না যে আমরা খালি জানামাজে বসে থাকবো এবং মনে করবো আল্লাহ সাহায্য শুধু ওইখান দিয়ে আসে আর আমরা কোনো মিলিটারি এটা ইমপ্রুভ করবো না, না সেটা আমি বলতেছি না। সেটার জন্য প্রচেষ্টা থাকবে, সেই প্রচেষ্টা ইরানের গাফিলতি কম বেশি থাকতে পারে, আছে, লটস অফ এক্সপ্লেনেশনস ক্যান বি দেয়ার, সাম মে নট বি জাস্টিফায়াবল অ্যাজ ওয়েল, কিন্তু মৌলিকভাবে ওইটাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনারা বা আমরা যদি সেই আধ্যাত্মিক যাত্রার অংশীদার হই, ইমানের দৃঢ়তা থাকে এবং সত্যিকার অর্থে খোদা প্রেম এবং এশক এই জিনিসগুলো থাকে, ওই জিনিসটা হৃদয়ে থাকলে ওই রকম হৃদয়গুলোই সিআইএর চোখের সামনে আপনি থাকবেন, আমি থাকবো, এবং সারা পৃথিবীতে আমরা তো এইভাবে দেখি, সিআইএর চোখের সামনে সারা পৃথিবীর মানুষ এআই দিয়ে, সার্ভেইলেন্স টেকনোলজি দিয়ে সারা পৃথিবীর মানুষকে তারা সার্ভেইলেন্স করতেছে। অনেকে এআই অনেকে অনেক রকম ভয় পায় বা অনেক কিছু বোঝে না হয়তো, আমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছি আমরা তো এটাকে অনেক ক্লিয়ারলি বুঝতে পারি, ডিপলি বুঝতে পারি, স্টিল এটা কিছুই না, এটা সব ছেলে খেলা, কিচ্ছু না, কারণ তারা কখনোই কোনো কিছুই হৃদয়ে অ্যাক্সেস করতে পারবে না একটা জাগ্রত হৃদয় ছাড়া, একটা সত্যিকারের হৃদয় ছাড়া, মানব হৃদয় ছাড়া। খোমেনি ওয়াজ এ ট্রু হিউম্যান বিইং। তার হৃদয় আজকে পর্যন্ত পৃথিবীতে বিপ্লব ঘটে যাচ্ছে। আমাদের রাহবারের চেহারা, শুধু তার চেহারার দিকে তাকালে যে ইনকিলাব হয় মানুষের ভিতরে, ক্যান ইউ ইমাজিন? ইটস হ্যাপেনিং। জাস্ট কাসেম সোলেমানির জন্য যে কোটি মানুষ জেগে উঠছে, কিভাবে হয়েছে? কাসেম সোলেমানি কি লেকচার দিয়ে বেড়াতো? বই লিখছে অনেক, কিছুই না, সে বরং সবসময় লোকচক্ষুর আড়ালে থাকতো, ক্যামেরার আড়ালে থাকে একটা মানুষ। কিভাবে তার ইন্তেকালে বাংলাদেশে মানুষ চিৎকার করে কান্না করে অজ্ঞান হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে, এবং ইরানি জাতি, যেটা বারবার মনে হয় কি ও ইরান মাহসা আমিনি কেস, ইরান মনে হয় ধ্বংস হয়ে গেল, না, ইরান ধ্বংস হবে যদি ওই এশক ধ্বংস হয়ে যায়, যদি ইনকিলাব ধ্বংস হয়ে যায়, এইটা আপনাদের বুঝতে হবে। ইরানের অনেক মানুষ এই বুঝটা কিন্তু নাই, বিপ্লবের পরপর এই বুঝ হারায় ফেলছে অনেকে, এবং প্রমিনেন্ট পার্সোনালিটিদের ভিতর থেকে অনেকে হারায় ফেলছিল। আজকে যারা আপনারা ইসলাম ইরানকে ভালোবাসেন, আপনারা শিয়া হন, সুন্নি হন, সেকুলার হন, হুএভার ইউ মে বি, আপনাদেরকে আমি সূত্রটা জানাই দিলাম যে ইরানকে যে আপনারা ভালোবাসেন, মেবি আপনাদের সবার হৃদয়ে এশক আছে, সেই প্রেম আছে, সেটার কারণে ভালোবাসেন, কোনো কিছুর কারণে। আর কেউ যদি ইরানের ইরান জিততেছে অথবা শিয়া সুন্নি বিতর্কে শিয়ারাই তো লজিক্যালি রাইট, তাহলে আমি বিজয়ী পক্ষ নেই, এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি শিয়াইজমের সাপোর্টার হন এবং সেই জন্য ইরান সাপোর্টার হন, পিটি ফর ইউ। জাগ্রত হতে হবে, এবং আমাদের ডেইলি লাইফস্টাইলে, আমার কথা আমি এখানেই শেষ করব, আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের প্রত্যেকের ডেইলি লাইফস্টাইলে নিজেদের জীবন চরিতের ভিতরে এই ইনকিলাবকে ইনকর্পোরেট করতে হবে এবং ধরে রাখতে হবে। তা না হলে আমরা এই শহীদদেরকে শুধু আমরা প্রেজ করে যাব, এটা করে যাব, কিন্তু আমরা শহীদি জীবন লাভ করব না। জিন্দগি শুরুই হয় এই শরীর ছাড়ার পর থেকে, প্রকৃত জিন্দগি তখন শুরু হয়। আমরা যদি সোলেমানির মতো আমাদের ভিতরে যদি আবেগটা না থাকে, উই আর ডেড। এবং ডেড পিপল ইনকিলাব করে না, ডেড পিপল ইরান চালায় না, ইরানকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। ফিলিস্তিনিরা ডেড না, দে অল আর লিভিং পিপল।
ইরানিরা লিভিং পিপল, ইয়ামানিরা লিভিং পিপল, আমরা কবে লিভিং হব? আমার আন্তরিক আবেদন থাকবে, এবং খোমেনি যেটা বলছেন, প্রতিটা শহীদের রক্ত হাজার মানুষের জেগে ওঠার ঘন্টা। আপনাদের কাছে আমার আন্তরিক আবেদন থাকবে যে সাইয়েদ ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীরা, তারা তাদের জীবন আমাদের কাছে উপহার দিয়ে দিচ্ছেন, তাদের রক্ত আমাদেরকে উপহার দিচ্ছেন, এটাকে এত সহজে চলে যেতে দিয়েন না। এটাকে ধরে রাখেন এবং এটাকে ব্যবহার করে আসেন, আমরা সবাই জাগ্রত হই এবং আমরা এশকের জীবন যাপন করি, আমরা ইনকিলাবি জীবন যাপন করি, যেটা প্রকৃত হিউম্যান বিইং এর জীবন। ইনশাল্লাহ আমরা সবাই তখন কানেক্টেড হতে পারবো। আর এই অত্যন্ত শোকের মুহূর্তে আমরা দৃঢ়তা সহকারে থাকতে পারবো। কষ্ট থাকবে, তবে আমাদের একটা আস্থার জায়গা থাকবে ইনশাল্লাহ। তো আমি আজকে এটুকু এ পর্যন্তই কথা রাখতে চাচ্ছি, তারপর আমরা রেকর্ড অফ করতে চাই। এরপরে যদি আপনাদের কারো কোনো মন্তব্য কথাবার্তা বলার থাকে আপনারা বলতে পারেন, বাট আমি 10-15 মিনিটের বেশি সময় দিতে পারবো না। তো আজকে আমি আলাপ এখানেই শেষ করতেছি। হ্যাঁ, আপনারা কথা বলতে পারেন। জি।